ঝলমলে স্বপ্ন নাকি নিজের শেষ সম্বল জমিটুকু আঁকড়ে বেঁচে থাকা? হ্যাঁ, ঠিক এই একটা প্রশ্নই কিন্তু ভাগ্য লিখে দিয়েছিল আমাদের এই বাংলার। কথা হচ্ছে 2007-এর নন্দীগ্রামের। কিভাবে আর ঠিক কেন কাস্তে হাতুড়ির বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন সাধারণ চাষিরা? শুধুই সরকারের বিরুদ্ধে নিজেদের জমি বাঁচানোর তাগিদ, নাকি বিরোধী রাজনৈতিক দলের দাবার গুটি হিসেবে ব্যবহৃত হয়ে গিয়েছিল এই দেহাতি মানুষগুলো? ঠিক কী ঘটেছিল নন্দীগ্রামে? সে ঘটনাই আজ বলবো আমরা। 2006 সাল। পশ্চিমবঙ্গে তখনও বামফ্রন্ট সরকারের দীর্ঘ প্রায় 3 দশকের রাজত্ব চলছে। সিপিএম মানে তখনও অনেকের কাছে স্টেবল সরকার, কিন্তু এই স্থিতিশীলতা তখন অনেকের কাছে একঘেয়ে, অনেকের কাছে আতঙ্ক, আর অনেকের কাছে শ্বাসরুদ্ধ। সিপিএম বাপি বাড়িজা ফরম্যাটে খেলেছে বাংলার ক্রিজে। সত্যি এ সরকারের শাসন পর্বে কিছু ভালো কাজ যেমন ছিল, পঞ্চায়েত ব্যবস্থা, ভূমি সংস্কার, প্রাথমিক শিক্ষায় উন্নয়ন, তেমনি দমন নীতি, সংগঠনের নামে ক্ষমতার অপব্যবহার, চিরকুটের কানাঘুষো এবং বিরোধী কণ্ঠস্বর রুদ্ধ করার অভিযোগও ছিল বিস্তর। সেই সময়টাতেই পশ্চিমবঙ্গে শুরু হলো উন্নয়নের এক নতুন ধারা, শিল্পায়ন। এই শিল্পায়নের মধ্যে ঢুকে পড়ে স্পেশাল ইকোনমিক জোন বা সেস প্রকল্প। কেন্দ্রীয় সরকারের নীতিকে সামনে রেখে রাজ্য সরকার ঠিক করে বিভিন্ন জেলায় জমি অধিগ্রহণ করে শিল্প স্থাপনে বেসরকারি বিনিয়োগ আনা হবে। নদীর ওপারে হলদিয়া আর এপারে নন্দীগ্রাম। হলদিয়ার মতো নন্দীগ্রামেও শিল্পাঞ্চল গড়ে তোলা হবে, এই ছিল সরকারের মতামত। নন্দীগ্রামের জমিতেই কেমিক্যাল হাব গড়ে তুলবে ইন্দোনেশিয়ার বিখ্যাত সালেম গ্রুপ। আর ঠিক এই সময় বাম সরকারের হয়ে মাঠে নামলেন সিপিএম কর্মী ও হলদিয়া উন্নয়ন পর্ষদের অন্যতম প্রধান মুখ লক্ষণ শেঠ। 2006-এর 28শে ডিসেম্বর নন্দীগ্রামের 25টি ও খেজুরির 2টি মৌজা মিলিয়ে প্রায় 25,000 একর জমি অধিগ্রহণের নোটিশ জারি করেন লক্ষণ শেঠ। আচ্ছা, গল্প আড্ডা তো চলতেই থাকবে। আপনি এখনও সাবস্ক্রাইব করেননি? সাবস্ক্রাইব করুন এক্ষুনি, কারণ আপনাদের জন্য রয়েছে একখানা দুর্দান্ত খবর। এবার থেকে আপনারা ঠিক করে দেবেন আমাদের পরবর্তী গল্প বা আড্ডার টপিক। ভাবছেন কিভাবে? তাহলে ঝটপট জয়েন করে ফেলুন শোনার মেম্বারশিপ। স্বল্প কিছু মূল্যের বিনিময়ে আপনারা শুনতে পারবেন মেম্বার ওনলি এক্সক্লুসিভ ভিডিওগুলি। নতুন ভিডিওগুলির ক্ষেত্রেও আপনারাই হবেন প্রথম শ্রোতা। এই মেম্বারশিপের ক্ষেত্রে রয়েছে 3টি ভাগ: অনুরাগী, বন্ধু ও পৃষ্ঠপোষক। এর মাধ্যমে যে কোনো ভিডিও রিলিজের আগেই পৌঁছে যাবে আপনার কাছে। এছাড়াও থাকবে শোনার পরিবারের সঙ্গে ভার্চুয়াল মিটআপের সুযোগ ও আরও অনেক কিছু। আপনাদের ভালোবাসাই আমাদের পথ চলার ইচ্ছে শক্তি। তাই মেম্বারশিপ নিয়ে হয়ে উঠুন আমাদের পরিবারের কাছের সদস্য। পাশে থাকুন, শুনতে থাকুন আর শোনায় থাকুন। ফিরে আসি আমাদের গল্পে। গ্রামবাসীদের সঙ্গে কোনো রকম আলাপ আলোচনা ছাড়াই এই ধরনের জমি অধিগ্রহণের নোটিশে তোলপাড় সৃষ্টি হয় গোটা নন্দীগ্রাম জুড়ে। এর আগেই নন্দীগ্রাম সহ গোটা বাংলা দেখেছে সিঙ্গুরের হাল হকিকত। তাই জমি দেওয়ার তীব্র বিরোধিতা শুরু হয় গ্রামবাসীদের তরফ থেকে। জোর করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগে পুরো গ্রাম সরকারের বিরুদ্ধে জ্বলে ওঠে। আর ঠিক এই সময় আসরে নামে বিরোধীরা। তবে জমি অধিগ্রহণের ব্যাপারেও অনড় থাকে সরকার। 2007-এর 3রা জানুয়ারি লক্ষণ শেঠের নোটিশের বিরুদ্ধে পঞ্চায়েত অফিসের সামনে জমায়েত করতে শুরু করেন আন্দোলনকারীরা। আর এই আন্দোলনের আগুন শুরুতেই নিভিয়ে দিতে পুলিশি অভিযান চালায় সরকার। আন্দোলনকারীদের ওপর বেপরোয়া লাঠিচার্জ করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পাল্টা পুলিশের জিপেও আগুন জ্বালিয়ে দেয় আন্দোলনকারীরা। এরপরেই উঠে আসে বোমা ফাটার তত্ত্ব। গ্রামে ঢোকার সমস্ত রাস্তা বন্ধ করতে রাস্তা কেটে দেয় উত্তেজিত গ্রামবাসীরা। উত্তেজিত জনতার রোষ থেকে সেই দিন ছাড় পাননি গ্রামের সাধারণ সিপিএম কর্মীরাও। তাদের অনেককেই প্রাণে বাঁচতে আশ্রয় নিতে হয় নদীর ওপারের খেজুরিতে। এরপরেই গড়ে ওঠে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। আর এই কমিটির ছাতার তলাতেই এই দেহাতি মানুষগুলোর পাশে এসে দাঁড়ায় তৃণমূল কংগ্রেস, কংগ্রেসের মতো বিরোধী দলগুলি। এমনকি কানাঘুষো শোনা যায় এই দলের সমর্থন জানায় বামেদের মাও সংগঠনও। তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে 7ই জানুয়ারি। গ্রামবাসীদের বয়ান অনুযায়ী এই দিন সিপিএম ক্যাডার শঙ্কর সামন্তের বাড়ি থেকে লাগাতার গুলি চলতে থাকে। এই গুলিতে মারা যান
5 জন নিরীহ গ্রামবাসী। আর ঠিক যেন এই দিন থেকেই লেখা হয়ে যায় বাংলা 34 বছরের সরকারের ভাগ্য। এরপরেই সিপিএম ক্যাডার শঙ্কর সামন্তের বাড়িতে আগুন লাগিয়ে দেন উত্তেজিত গ্রামবাসীরা। এই আগুনে পুড়েই মারা যান শঙ্কর সামন্ত। এই পরিস্থিতিতে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটিতে শক্ত জোট বাঁধতে থাকে বিরোধী দলগুলি ও গ্রামবাসীরা। তবে এই ঘটনার পর শেষ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক করার উদ্দেশ্যে একটি বৈঠকও করে শাসক দল, বিরোধী দল ও স্থানীয় পুলিশদের নিয়ে। তবে এই ধরনের পরিস্থিতির পিছনে জমিয়ত উলেমাই হিন্দ নামে একটি সংগঠনের হাত আছে বলে দাবি করেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, যদিও লক্ষণ শেঠের নোটিশকে ভুল বলেও মেনে নেন তিনি। তবে এই বৈঠকও পরিস্থিতি সামাল দিতে পারেনি। জমি দখলের ক্ষেত্রে অনড় ছিল শাসক দল, অন্যদিকে নিজেদের জমি শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়তে নারাজ ছিল নন্দীগ্রাম। এই অবস্থায় নন্দীগ্রামের মানুষদের সহযোদ্ধা হিসেবে পাশে দাঁড়িয়ে ফের একবার বাংলার রাজনীতিতে নতুন করে উঠে আসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেনাপতি শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে নন্দীগ্রামের মানুষদের জন্য সরাসরি সরকারের বিরোধিতা করার ফলে গতি পেয়েছিল এই আন্দোলন। আর এই আন্দোলন থেকে উঠে আসে তৃণমূলের বিখ্যাত স্লোগান মা মাটি মানুষ। 2007 জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত নন্দীগ্রামের পরিস্থিতি আরও উত্তপ্ত হতে শুরু করে। গ্রামের সিপিএম কর্মী সমর্থকদের মারধর, বাড়িতে ভাঙচুরের মতো ঘটনা সামনে আসলেও গ্রামে পুলিশ ঢোকা অসম্ভব হয়ে পড়ে। শাসক দলের সিদ্ধান্তের কারণে গ্রাম ছাড়া হতে হয় হাজার হাজার সাধারণ সিপিএম কর্মীকে। গ্রামের পুরোপুরি নিয়ন্ত্রণ চলে যায় ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির হাতে। শাসক দলের দাবি অনুযায়ী এই কমিটিতে প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন ছিল মাওয়িস্টদের। তাদের মদতেই নাকি সিপিএম কর্মীদের ওপর অত্যাচার চালানো হয়। 13ই মার্চ এই অবস্থায় তৎকালীন তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী পুলিশের বিরুদ্ধে নন্দীগ্রামে ত্রাস ছড়ানোর অভিযোগ করে চিঠি লেখেন বুদ্ধদেব ভট্টাচার্যকে। এরপরেই আসে সেই নারকীয় দিন। 14ই মার্চ সকাল থেকে প্রচুর পরিমাণে পুলিশ ঢুকতে শুরু করে গ্রামে। খুঁড়ে রাখা রাস্তা মেরামতের নামে আসলে জমি দখল করতে এসেছে পুলিশ, এই দাবিতে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি আওয়াজ তোলে। পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে লাঠি, ঝাঁটা, কাটারি, খুন্তি হাতে হাজির হন 5000 গ্রামবাসী, নেতৃত্বে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। এরপরেই গ্রামের দুদিক থেকে গ্রামে ঢোকার চেষ্টা করে পুলিশ। এরপরে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ ও গ্রামবাসীরা। চূড়ান্ত অশান্তির মধ্যে সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্তে সাধারণ মানুষের ওপর কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। আর এর ফলে 14 জনের মৃত্যু হয়, বহু মানুষ আহত হন, নিখোঁজ হয়ে যান অনেকেই। তবে এই প্রশাসনিক বর্বরতা অন্য মাত্রা পায় যখন প্রকাশ্যে আসে একের পর এক ধর্ষণের ঘটনা। নন্দীগ্রামের অগন্তি মহিলাকে ধর্ষণের অভিযোগের আঙুল ওঠে সিপিএমের ক্যাডারদের দিকে। গ্রামবাসীরা প্রত্যেকেই জানিয়েছিলেন ঘটনার দিন পুলিশি সহায়তায় ছদ্মবেশে গ্রামে ঢুকেছিলেন প্রচুর সিপিএম ক্যাডার। এই 14 জনের মৃত্যু ও প্রায় 300 মহিলাকে ধর্ষণের অভিযোগের ফলে গোটা দেশ জুড়ে নন্দীগ্রাম হয়ে ওঠে হট টপিক। বামফ্রন্ট সরকারের এই ধরনের আগ্রাসন আর সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নামেন অপর্ণা সেন, ঋতুপর্ণ ঘোষের মতো বুদ্ধিজীবীরা। এমনকি এই ঘটনার নিন্দা জানিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের ঘনিষ্ঠ বন্ধু সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ও। এই সংঘর্ষের পর আরও জেরবার হয়ে ওঠে নন্দীগ্রাম আন্দোলন, যার নেতৃত্বে ছিলেন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেও নন্দীগ্রামে বহুবার রক্ত ঝরে জমি অধিগ্রহণকে ঘিরে। তবে শেষ পর্যন্ত নিজেদের জমি হাতছাড়া হতে দেননি নন্দীগ্রামবাসীরা। এই ঘটনার পরে বহু প্রশ্নের মুখে পড়তে হয় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও তার দলকে। 34 বছরের ক্ষমতার অপব্যবহার নিয়ে বারবার সমালোচিত হতে হয়েছে সিপিএমকে। সিপিএম ক্যাডারদের বারবারন্ত যে অতিষ্ঠ করে তুলেছিল বাংলার মানুষকে তা বলাই বাহুল্য। নারী নির্যাতন, খুন, থ্রেট কালচার বাংলার রাজনীতির যে অঙ্গ হয়ে উঠেছে তার পথপ্রদর্শক এই সিপিএম ক্যাডাররাই। তবে নন্দীগ্রাম ছিল সিপিএম শাসনের কফিনের শেষ পেরেক। বুদ্ধদেব ভট্টাচার্যর সিদ্ধান্ত আর দলীয় বর্বরতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দলের অন্দরেই। বাংলার রাজনীতির মুখ হয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। 11র পালা বদল আজও পশ্চিমবঙ্গের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বছর। তবে শাসক পাল্টেছে, কিন্তু দিন বদলেছে কি? 2011তে দিন বদলের উন্নয়নের আশাতে তৃণমূল সরকারকে ক্ষমতায় আনে যে রাজ্যবাসী, তা কতখানি কার্যকর হয়েছে
সেই প্রশ্নের উত্তর আজও অধরা। সেই একই শাসক দলের বর্বরতার সাক্ষী হতে হচ্ছে বাংলার মানুষকে। অভয়াকাণ্ড ও রাজ্য জুড়ে চলা নারীদের ধর্ষণ প্রশ্ন রেখে যায়, এই বাংলায় কি চেয়েছিলাম আমরা? কসবা কাণ্ডে ধৃত মনোজিৎ ও রাজ্য জুড়ে চলা তৃণমূলের উঠতি নেতাদের বারবারন্ত যেন ফের সিপিএম ক্যাডারদের রাজত্ব মনে করিয়ে দেয়। চাকরি চুরি, সিন্ডিকেট রাজ, টাকা তোলার যে প্রথা তৃণমূল শুরু করেছে, তার ফলে জেরবার রাজ্যবাসী। চাকরি হারা 26,000 শিক্ষকদের মুখ আতঙ্কিত করেছে আমাদের। এমনকি শিক্ষকদের উপর লাঠিচার্জের মতো ঘটনাও দেখেছি আমরা। এই 14 বছরে উন্নয়নের পথে ঠিক কতটুকু এগিয়েছে বাংলা, তার প্রমাণ দিচ্ছে নিজের ঘর ছেড়ে অন্য রাজ্যে কাজের খোঁজে চলে যাওয়া অসংখ্য মেধাবী ছেলেমেয়ে। নন্দীগ্রামের শিল্পের বদলে গরিব মানুষদের জমি বাঁচিয়ে রাখাকে প্রাধান্য দিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, দেউচা পাচামির জমি দখলের ক্ষেত্রে ঠিক তারই উল্টো পথে হেঁটেছেন তিনি নিজেই। রাজ্যে ভারী হালকা শিল্পের ঝাঁপ বন্ধ হয়েছে একের পর এক। নতুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও ভারশূন্য। তবে কি সিঙ্গুর নন্দীগ্রামে শিল্প হলেই কি হাল ফিরত রাজ্যের? এই প্রশ্নই থেকে যায়। সদ্য দুর্গাপূজায় ক্লাবগুলিকে প্রায় 1 লাখ টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই অনুদান বেকারত্ব থেকে নজর ঘুরিয়ে কি পশ্চিমবঙ্গের যুবকদের মাতিয়ে রাখার প্রচেষ্টা? পঞ্চায়েত ভোট হোক কিংবা লোকসভার ইলেকশন, বিরোধী কর্মীদের রক্ত ঝরানোই কি দস্তুর হয়ে পড়েছে মামাটি মানুষের দলের? জানেন, খবরের কাগজের হিসেবে মাত্র 10 বছরে বন্ধ হয়ে গিয়েছে কত সরকারি স্কুল? 7,018টি। স্কুল ছুটের সংখ্যা অগুন্তি। রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল যে তলানিতে গিয়ে ঠেকেছে তা ভয়ঙ্কর। বেকারত্ব, অশিক্ষা আর তোলাবাজি হয়ে উঠেছে এই বাংলার ছেলেমেয়েদের ভবিষ্যৎ। শুধু ভাতায় কি ভাগ্য এই রাজ্যের ছেলেমেয়েদের? এই প্রশ্ন থেকে যায়। নন্দীগ্রাম সিঙ্গুরে সিপিএমের ভয়াবহতা রাজ্যবাসী দেখেছে। আমরা দেখেছি 2011-র পরের বাংলাও। 2026-এর ঘটনার প্রেক্ষিতে এবার উত্তরের খোঁজে আমরা। পশ্চিমবঙ্গের উন্নয়নের লক্ষ্যে আপনার মতামত কি? কমেন্টে জানান আমাদের। আর নন্দীগ্রাম সম্পর্কে মতামত জানাতেও ভুলবেন না। আর ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম চাপা পড়ে থাকা ঘটনা শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পডকাস্ট। এখন ইউটিউব ছাড়াও আমাদের পেয়ে যাবেন বিভিন্ন পডকাস্ট চ্যানেল, যেমন গুগল পডকাস্ট, স্পটিফাই ইত্যাদিতেও। শুনতে থাকুন, শোনাতে থাকুন, শোনো না।